লাখ লাখ টাকার ল্যাপটপ রিভিউ দেখতে দেখতে পাবলিক মোটামুটি খেপে গেছেন। একটা ল্যাপটপের রিভিউ যায়, কয়েকটা কমেন্ট পড়ে, ভাই এর থেকে কমে কি আর ল্যাপটপ আপনাদের চোখে পড়ে না? দুঃখের ব্যাপার হইল যে একসময় গেমিং ল্যাপটপ 60-70 হাজার টাকায় পাওয়া যেত, একটা মাঝারি মানের প্রসেসর এবং তার সাথে আমরা একটা 50 সিরিজের জিপিউ দেখতে পাইতাম, যেমন GTX 1650। কিন্তু এখন এই প্রাইস রেঞ্জে গেমিং ল্যাপটপ আর চোখেই দেখা যায় না। একটা 50 সিরিজের জিপিউ দিয়ে যদি আপনি ল্যাপটপ কিনতে চান, আপনাকে লাখ টাকার আশেপাশে খরচ করতে হবে। এই রেঞ্জে আমরা খুঁজতেছিলাম যে কি ল্যাপটপ নিয়ে কাজ করা যায়। এর মধ্যে দেখলাম 4 স্টার আইটিতে অ্যাসুস ল্যাপটপে একটা স্পেশাল ডিল চলতেছে, অস্থির গরমে স্বস্তির গেমিং নামে কিছু একটা ব্যাপার স্যাপার, এবং এর মধ্যে অ্যাসুসের এই টাফ FA506 NF মডেলটা পাওয়া যাচ্ছে 1,03,000 টাকা থেকে আরো 3,000 টাকা ক্যাশব্যাকে 99,999 টাকায়, অর্থাৎ 1 লাখ টাকা থেকে 1 টাকা কমে। এবং এর সাথে আবার একটা গেমিং কম্বো তারা ফ্রি দিতেছে, যেটার নাম হচ্ছে আইমাইসের কিছু একটা। এইটার দামও নাকি আবার 2,000 টাকার উপরে। তার মানে ল্যাপটপটার দাম টেকনিক্যালি 98,000 টাকার আশেপাশে চলে আসার কথা। তবে এইটা আমার জিজ্ঞেস করতে মনে নাই যে এইটা ফেরত দিয়ে 2,000 টাকা ডিসকাউন্ট নেওয়া যাবে কিনা। প্রবাবলি হবে না। তো চলেন আমরা আগে দেখে নিই ফ্রির মধ্যে কি দিতেছে, তারপর আমরা ল্যাপটপে আসি। আইমাইসের এই গেমিং কম্বোটা নাম এক্সাক্ট কি আমি বলতে পারতেছি না, ওয়েবসাইট দেখলে বোঝা যাবে। এর মধ্যে আছে একটা কিবোর্ড, তারপরে একটা হেডফোন, এবং আর একটা মাউস থাকার কথা। এই একটি চক্রাকার মাউস এবং একটা মাউস প্যাডও আছে ছোট সাইজের। যাই হোক, এই ফ্রি জিনিসপত্র কেমন এই নিয়ে প্যারা খেয়ে লাভ নেই, আসুন ল্যাপটপটার দিকে তাকাই। দেখা যাক Ryzen 5 7535HS এবং RTX 2050 এই ল্যাপটপটা অ্যাসুস টাফ A15 কেমন পারফর্ম করে। আপনাদের সাথে আছি আমি অনুজামান, আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ। প্রথমেই কম্পিটিটর অ্যানালিসিস, চলুন দেখে নেই 1 লাখ টাকার আশেপাশে কি কি গেমিং ল্যাপটপ বাজারে পাওয়া যায়। Acer Aspire 5A515 57G 57LE Core i5 12 Gen সাথে RTX 2050 4GB, এইটার দাম হচ্ছে 91,500 টাকা। Acer Aspire 7A715 76G Core i5 12 Gen 3050, এইটার দাম হচ্ছে 95,900 টাকা। Asus VivoBook OLED M1603QA Ryzen 5 5600H, এইটার দাম হচ্ছে 1,08,000 টাকা। যদি এটা গেমিং ল্যাপটপ না। MSI Cyborg 15A12 UCX Core i5 12 Gen এবং RTX 2050 4GB, এইটার দাম হচ্ছে 1,02,500 টাকা। এছাড়া MSI GF63 Thin 12 UCX Core i5 12 Gen RTX 2050 4GB, এইটার দাম হচ্ছে 94,500 টাকা। মানে অফিসিয়াল চ্যানেলে ল্যাপটপগুলোর মধ্যে Acer এর একটা বেটার ডিল রয়েছে, যেটা আপনি 1 লাখ টাকার বেশ কমই 3050 ল্যাপটপ পাবেন। এছাড়াও Acer এবং MSI এর দুইটা ভ্যারিয়েন্ট রয়েছে, যেগুলো 2050 দিয়ে আপনি 94, 92, 90 এর কাছাকাছি রেঞ্জে পাবেন। আর এই ল্যাপটপটা আবার আনঅফিসিয়াল মার্কেটে 90,000 টাকার আশেপাশে পাওয়া যায়, বাট দিস ইজ অফিসিয়াল, সো দাম একটু বেশি হবেই। কিন্তু অ্যাজ এ ল্যাপটপ এটা কেমন পারফর্ম করে এইটাই আমরা দেখার চেষ্টা করব। স্পেক অনুযায়ী যদি আপনাদের কম্পিউটার অ্যানালিসিস থেকে অন্য কোনো প্রেফারেবল ব্র্যান্ড থেকে থাকে, ইউ ক্যান গো ফর ইট, নো প্রবলেম। বাট যারা স্পেসিফিক্যালি এই ল্যাপটপটা নিতে চাচ্ছেন, এইটা পারফরমেন্স সম্পর্কে কম বেশি আইডিয়া চান, তারা সামনে আগাতে পারেন। কম্পিউটার অ্যানালিসিসের ফাঁকে চলেন আর একটু দেখে নেই যে ফোরস্টার আইটি তাদের এই অস্থির গরমে স্বস্তির অফারে আর কি কি ল্যাপটপ দিচ্ছে এবং কি পরিমাণ ডিসকাউন্ট এখান থেকে আপনারা এক্সপেক্ট করতে পারেন। এখানে মোটামুটি অ্যাসুসের সব সিরিজের ল্যাপটপই দেখা যাচ্ছে। ROG Strix G16 2,51,000 টাকা, টাফ গেমিং A15 FX 507 VV 1,87,000 টাকা। সবগুলোই তারা ক্রস দিয়ে যেভাবে দাম কম লিখে রাখছে, আই হোপ বাইরের কম্পিটিশন থেকে আসলেই দাম কম। তবে এই যে দাম কম, তার উপরে আবার উপরে ছোট করে একটা রিবনের মধ্যে লেখা আছে বিভিন্ন ক্যাশব্যাকের অ্যামাউন্ট। যেমন এই যে ROG Zephyrus G14 20,000 টাকা ক্যাশব্যাক দেখতে পেয়েছি। বাপরে বাপ, তো মেলা টাকা। আসলে ল্যাপটপের দামটাও মাশাআল্লাহ 3,05,000 টাকা, সেখান থেকে 20,000 টাকা কমলে পরে দাম হবে 2,85,000 টাকা। তারপরে টাফের অনেকগুলো ভ্যারিয়েন্ট দেখতে পাচ্ছি, ভিভোবুক দেখতে পাচ্ছি, আমার প্রিয় ভিভোবুক, আর যে স্ট্রিক্স সিরিজও দেখতে পাচ্ছি, অনেক ল্যাপটপই আছে এবং সবগুলোই কম বেশি ক্যাশব্যাক এবং প্রাইস ডিসকাউন্ট দেওয়া আছে। এগুলো আপনারা যদি পারচেস করতে চান তাহলে আরেকটু ভালো করে গবেষণা করতে পারেন যে অফিসিয়াল চ্যানেলের অ্যাসুস ল্যাপটপ এর থেকে অন্য কোথাও বেটার ডিলে পাওয়া যাচ্ছে কিনা। যদি না পাওয়া যায় দেন ইউ ক্যান চেক আউট ফোরস্টার আইটি, এবং ফোরস্টারকে ধন্যবাদ আমাদেরকে এই ল্যাপটপটা পাঠানোর জন্য। গেমিং ল্যাপটপ মানেই এটা বেশ মোটাসোটা হবে, একটু ভারী হবে, দ্যাটস নর্মাল, কারণ এর মধ্যে একটা ফুল ডেডিকেটেড জিপিইউ থাকে, সো হিট ডিসিপেশন একটা ফ্যাক্টর থাকে। এই ল্যাপটপটার ওজন হচ্ছে 2.8 কেজি। গেমিং ল্যাপটপের ওজন ইউজুয়ালি এরকমই হয়ে থাকে। তবে যেটা প্রথমেই লক্ষ্য করার বিষয় সেটা হচ্ছে ইভেন দো ইটস টাফ, বাট এটা একটু প্লাস্টিক বিল্ড, আওয়াজ শুনে তাই মনে হচ্ছে। ব্যাক সাইডও
প্লাস্টিক। তবে ফ্রন্টের প্লাস্টিকটা একটু বেটার, কারণ ফ্রন্টের জায়গাটা একটু থিন, তো এই কারণে একটু বেশি রিজিডিটি দেওয়ার জন্য। তারপরে উপরের দিকের যে লিড রয়েছে সেখানে আপনার এরকম কোনাকুনি ডিজাইন আছে, এই জায়গাগুলো আবার হানিকম শেপ আছে, মানে একটু অ্যাগ্রেসিভ লুক করার চেষ্টা করা হয়েছে। তবে এই লিডটার মধ্যে ভালোই ফিঙ্গারপ্রিন্ট পড়ে, একটু পরপর মুছতে হয়। আর এইখানে স্ক্রিনের নিচে একটু কাট আউট দেওয়া আছে, যেখানে প্রথম দিকে কিছু নোটিফিকেশন লাইটস, তারপরে একটু উঁচু জায়গা যার উপরে টাফ গেমিং এনগ্রেভ করা। পিছনের দিকে যদি আমরা তাকাই, এইখানে আপনার দুইটা ভেন্টস আছে, ভেন্টসগুলোকে হানিকম প্লাস্টিকের শাউডের মতো আছে আপনার গ্রিলের উপরে, দেখতে খারাপ লাগে না, একটা অ্যাগ্রেসিভ ভাইব পাওয়া যাইতেছে। তারপরে এইখানেও কিছু হোলস আছে, বাট এই হোলসগুলো দেখে এক্সস্ট ভেন্ট মনে হইতেছে না, এগুলোকে বরঞ্চ মনে হচ্ছে আপনার বেশি ইনটেক ভেন্টের মতো। এবং নিচের সাইডে এখানে পুরাটাই হানিকম ডিজাইন করা আছে, বাট হানিকম্বের মধ্যে সবগুলো কিন্তু কাট আউট না, এইটা ফুল কাট আউট, এইখানে একটু কাট আউট, এগুলা হাফ হাফ কাট আউট, এটা ফুল কাট আউট, এইখান থেকে কিছু কাট আউট, এখানে একটা কাট আউট, এখানে একটা কাট আউট। এই টাফ সিরিজের পুরানো একটা ল্যাপটপ নিয়ে হার্ডওয়্যার আনবক্সড একবার কঠিন ধোলাই দিছিল অ্যাসুসকে। সেবার তারা বলছিল যে এই যে হানিকম ডিজাইনের সবগুলো ছিদ্র আছে, এই সবগুলো ছিদ্র আসলে জেনুইন ছিদ্র না, কিছু কিছু এরকম আসলে খালি ডিজাইন, এখানে আসলে ফাঁকা নাই। তো এটা পক্ষে বিপক্ষে অনেক আলোচনা তর্ক বিতর্ক হয়েছে। হার্ডওয়্যার আনবক্সড এগুলো কেটে কুটে পরীক্ষা করার চেষ্টা করছে যে কুলিং আরো বেটার হয় কিনা। তবে অ্যাসুস ওই সময় ক্লেম করছিল যে তারা স্পেসিফিক কিছু ছিদ্র দেয় সো দ্যাট এই এয়ার ফ্লোর ডায়নামিকটা তারা কন্ট্রোল করতে পারে। সব জায়গা থেকে বাতাস ঢুকুক এটা তারা চায় না, সব জায়গা থেকে তাদের ডাস্ট অ্যাকুমুলেট হতে পারে, এরকমটা তারা বলছিল। বাট এটা পরে অনেক গ্যাঞ্জাম ট্যাঞ্জাম হয়েছে, এটা পক্ষে বিপক্ষে পশ্চাৎ দেশের মতো দুই ভাগ হয়ে গেছিল জনগণ। যাই হোক, এটা নিয়ে এখন কথা বলে লাভ নেই, সবসময় এটাই হবে। অ্যাসুস নিয়ে সমালোচনা করলে পরে একটা গ্রুপ এক ভাগে চলে যায় আর একটা গ্রুপ আর এক ভাগে চলে যায়। এটার থিকনেস হচ্ছে প্রায় 22 মিলিমিটার, এবং এই পেছনের দুইটা ভেন্ট বাদে ডানে বামে ডান পাশে আর একটা ভেন্টস দেখা যাচ্ছে, এখান থেকেও বাতাস এক্সস্ট হবে। এছাড়া আমরা আর কোনো ভেন্টস দেখতে পাচ্ছি না। আর এইখানে দুইটা কাট আউট আছে যেগুলো দেখলে আপনার স্পিকার গ্রিলি মনে হইতে পারে। পেছনের দিকে ওই ছোট ছোট হানিকম ডিজাইনটাও আছে, চারপাশে চারটা রাবার কিছু স্ক্রুজ, দ্যাটস দ্যাট। ডান পাশে একটা ইউএসবি 3.2 Gen 1 দেয়া আছে, এইটা প্রবাবলি মাউস কানেক্ট করার জন্য দিছে, রাইট হ্যান্ডেড যারা ব্যবহার করেন তাদের জন্য। পেছনের দিকে কোনো পোর্টস নাই। আর বাম দিকে যদি আমরা তাকাই, প্রথমে হচ্ছে এসি ইনপুট, তারপর একটা গিগাবিট ল্যান্ড পোর্ট, তারপর একটা HDMI 2.0 যেটাতে আপনি 4K 60 হার্জ আউটপুট পাবেন, তারপরে দুইটা ইউএসবি 3.2 Gen 1 টাইপ এ পোর্ট, তারপরে ইউএসবি 3.2 টাইপ সি Gen 2 পোর্ট, তারপরে হচ্ছে একটা অডিও কম্বো জ্যাক। এই হচ্ছে মোটামুটি পোর্টসের সিলেকশন, সব পোর্টই আছে, শুধু কোনো কার্ড রিডার নাই যতদূর যা দেখা গেল। এবারে চলুন ল্যাপটপটা এক হাতে খুলে ফেলা যাক। এটা ভাবছিলাম ডাল ভাতের মতো খোলা যাবে, কারণ গেমিং ল্যাপটপ বেশ হেভি, বাট একটু দ্রুত তুলতে গিয়ে একটু হালকা ওবল দেখতে পেলাম, সো একটু কেয়ারফুলি খোলাই ভালো হবে। খুললে পরে প্রথমে যেটা দেখা যাবে যে এইটার যে হিঞ্জগুলো আছে, হিঞ্জগুলো হচ্ছে দুইটা কর্নারে। যেসব ল্যাপটপের হিঞ্জ কর্নারে থাকে তারা একটু ঝুঁকিপূর্ণ, কারণ অনেক সময় আমরা ল্যাপটপ হাতে নিয়ে একটু কেয়ারলেসলি হাঁটাচলা করি, তখন এই কর্নারে দরজা বা দেয়ালে আঘাত লেগে পড়ে, এগুলো দুর্বল হয়ে যেতে পারে, আগে ভেঙে চুরে যেতে পারে। সো এই ল্যাপটপটা যারা কিনবেন বা এই টাইপের ল্যাপটপ যারা ব্যবহার করেন তাদের একটু সতর্ক হওয়া বাঞ্ছনীয়। তারপরে ডিসপ্লেটা আমরা টোটাল 170 ডিগ্রি আশেপাশে বেন্ড করতে পারতেছি, এর বেশি এটা যাবে না। ডিসপ্লেতে হালকা ফ্লেক্স রয়েছে, প্লাস্টিক বিল্ড, ফ্লেক্স তো থাকবেই, মেটাল বিল্ডও থাকে কম বেশি, কারণ এই পোর্শনটা পাতলা, সো খুব বেশি চাপাচাপি না করাই ভালো। ডিসপ্লের নিচের দিকে বেশ বড়সড় একটা চিহ্ন রয়েছে যেখানে 144 হার্জ অ্যাডাপটিভ সিঙ্ক লেখা, এবং মাঝখানে অ্যাসুস এর ব্র্যান্ডিং দেখা যাচ্ছে। তার নিচে আপনার ল্যাপটপের উপরের দিকে একটা ভেন্টস আছে, এটা আইদার এয়ার ইনটেকও হইতে পারে, স্পিকারও হইতে পারে, কিছুক্ষণ পরে এটা আরো ভালো বোঝা যাবে। তার নিচে একটা ফুল সাইজের কিবোর্ড দেয়া আছে, ফুল সাইজ লেআউট, বাট স্পেস কম, তো এই জন্য শ্রিঙ্ক করা হয়েছে একটু। কি ট্রাভেল ডিস্টেন্স লেফটের দিকে বেশ কম আছে, আর ডান পাশে আপনার যে নামপ্যাড আছে, নামপ্যাডের কি এর সাইজই ছোট করে ফেলা হয়েছে। তারপর ট্র্যাকপ্যাডের স্ট্যান্ডার্ড সাইজ, কারণ গেমিং ল্যাপটপে ট্র্যাকপ্যাড ঠেকায় না পড়লে কেউ খুব একটা ব্যবহার করেন না। আর এর পাশে একটা স্টিকারের মধ্যে লেখা আছে অ্যাসুস টাফ গেমিং A15 DTS, তারপরে এনভিডিয়া জিফোর্স HDMI লোগো দেখতে পাচ্ছি, তারপরে ডুয়াল 83 ব্লেড ফ্যানস, 83টা ব্লেড ফ্যানের মধ্যে, এটার মধ্যে অন্য কোনো ব্যাপার আছে, 83 ব্লেড তো থাকার জায়গা নেই, ফ্যানের মধ্যে কত 11-12টা ফিন দিলে পরে এটা মোর দেন না, 83টা ফিন না, এটা জাস্ট নেমিং স্কিপ। তারপরে আরেকটা আইকন দেয়া আছে সেকেন্ড SSD স্লট, মানে এক্সট্রা একটা SSD স্লট আছে, DDR5 4800 MHz এর হাই পারফরম্যান্স RAM, 2-way AI নয়েজ ক্যান্সেলেশন, ওকে, Asus Aura RGB সিঙ্ক, মিলিটারি স্ট্যান্ডার্ড ডিউরেবিলিটি, ওকে, মিলিটারি স্ট্যান্ডার্ডের ডিউরেবিলিটি বলতেছে, মানে দীর্ঘদিন ব্যবহারেও এটা সহজে কিছু হবে না। তবে এই প্লাস্টিক একটু খারাপই লাগে, বাট প্রবাবলি এই রেঞ্জের সকল গেমিং ল্যাপটপে প্লাস্টিকের হয়ে থাকে, বরঞ্চ কর্পোরেট থিন প্রোফাইলের যে ল্যাপটপগুলো থেকে থাকে ওইগুলো একটু বলতে পারেন স্ট্রং বিল্ড কোয়ালিটি এবং মেটাল বডি হয়ে থাকে অনেক ক্ষেত্রে। তবে ল্যাপটপ এগুলো আপনার বডি প্লাস্টিকের হলে পরেও এগুলোর ভেতরের যে চেসিস থাকে, চেসিস কিন্তু মেটালেরই থাকে, এটা আগেও আমরা দেখছি, এখানেও দেখতে পাচ্ছি, কারণ আপনি জোরে প্রেস করলে পরে ওইটা খুব একটা ফ্লেক্স হয় না। যারা ব্যাগে ট্যাগে ক্যারি করেন তাদের খুব বেশি চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, যতক্ষণ না ব্যাগটা আপনার সিটের উপরে রেখে আপনি বসে পড়তেছেন ততক্ষণ পর্যন্ত আই গেস ইটস অলরাইট। ওকে, আবার ল্যাপটপটা
খুলে ফেরা যাক। সামনের দিকে যদি আমরা চলে আসি, এইখানে আপনার ডান পাশে স্পাইক হ্যাজ বিন প্লান্টেড শেপের একটা পাওয়ার বাটন আছে, এটি মনে হয় বলা বাকি ছিল। এবার আমরা একটু ফু টেস্ট করে ফেলি, যদিও এটা হিঞ্জটা যথেষ্ট স্টার্ডি মনে হইতেছে, বাট স্টিল লেটস ট্রাই। ফ্যানের বাতাস এটা নড়বে কিনা একটু দেখি। বাইরের দেশে এইসব টেস্ট কেউ করে না, মানুষ হাসে, কিন্তু ভাই বাংলাদেশে আমরা ফ্যানের নিচে বসবাস করি, বিশেষ করে এই গরমে ফ্যান ছাড়া কোনো উপায় আছে? নাই। তো ফ্যানের নিচে আপনি বসলেন, ফ্যানটা চালাইলেন, দেখলেন ডিসপ্লেটা ধীরে ধীরে নেমে গেল, কেমন লাগবে? এটা দেখার জন্য আমরা এই টেস্টটা করে থাকি। যাই হোক, সামান্য একটু নড়াচড়া দেখা যাচ্ছে, বাট তাতে মনে হচ্ছে না যে ফ্যানের বাতাস এটা খুব একটা নড়বে, এরকমটা মনে হচ্ছে না। যাই হোক, মোটামুটি আমাদের আউটলুক এবং বিল্ড কোয়ালিটি ইন্সপেকশন শেষ। এরপরে আমরা চলুন এর কি স্পেকগুলো দেখে নেই এবং তারপরে আমরা চলে যাব এর স্পেসিফিকেশনস। প্রসেসর হিসেবে রয়েছে Ryzen 5 7535HS, যাতে রয়েছে 6টা কোর এবং 12টা থ্রেড। প্রসেসরটি TSMC 6nm FinFET ফ্যাব্রিকেশন প্রসেসর তৈরি করা, যার বেস ক্লক 3.3 GHz এবং ম্যাক্স বুস্ট ক্লক হচ্ছে 4.5 GHz। এছাড়াও এর L1 ক্যাশ হচ্ছে 512 কিলোবাইট, L2 ক্যাশ 3 MB, L3 ক্যাশ 16 MB। এটা TDP হচ্ছে 35 to 54 ওয়াট, ম্যাক্স অপারেটিং টেম্পারেচার 95 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও এতে একটা IGPU রয়েছে AMD Radeon 660M, যার টোটাল কোর কাউন্ট হলো 6টা এবং এর ম্যাক্স ফ্রিকোয়েন্সি 1900 মেগাহার্জ। এবং এই ল্যাপটপেও রয়েছে মার্ক সুইচ, যেটার কাজ হচ্ছে ডেডিকেটেড জিপিইউ এবং IGPU কে শিফট করে দেওয়া, যাতে আপনি নন গেমিং অ্যাপ্লিকেশনগুলো পাওয়ার সেভ করতে পারেন। জিপিইউ হিসেবে এতে ব্যবহার করা হয়েছে RTX 2050 মোবাইল। RTX 2050 মোবাইল নামে এনভিডিয়ার পক্ষ থেকে ল্যাপটপগুলোর জন্য তৈরি করা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডটার VRAM হচ্ছে 4 GB GDDR6 মেমোরির। নামে RTX 2050 মোবাইল 2060 ছোট ভাই হলেও এর শেডার কাউন্ট কিন্তু অপেক্ষাকৃতভাবে বেশি। যেমন RTX 2050 মোবাইলের শেডার রয়েছে 2048টা, যেখানে 2060তে 1920টা। RTX 2050 শেডার বেড়ে গেলেও কমে গিয়েছে মেমোরি বাস, যা হলো 64 বিট, যা RTX 2060 মোবাইলে ছিল 192 বিট। জিপিইউটির স্পেক নিয়ে আরেকটু ডিপ আলোচনা করা যাক। জিপিইউটার মডেল নেম হচ্ছে GA107। এটা একটা এম্পিয়ার আর্কিটেকচারের জিপিইউ, যা প্রোভাইডার হচ্ছে স্যামসাং। জিপিইউটিতে টোটাল ট্রানজিস্টর রয়েছে 8700 মিলিয়ন, শেডিং ইউনিট রয়েছে 2048টা, TMU 64টা, ROP 32টা, টেনসর কোর 64টা, RT কোর 32টা, L1 ক্যাশ 64 কিলোবাইট পার SM এবং L2 ক্যাশ হচ্ছে টোটাল 2 MB। জিপিইউটার ম্যাক্স বুস্ট ক্লক হচ্ছে 1245 মেগাহার্জ এবং বেস ক্লক হচ্ছে 735 মেগাহার্জ, মেমোরি ক্লক 1750 মেগাহার্জ। আচ্ছা, এবার ওয়েবক্যামটা আমরা দেখে নিই, আমরা লাইভ রেকর্ড করতেছি। গেমিং ল্যাপটপে ওয়েবক্যামের যে অবস্থা রে ভাই, মানিজ্জত থাকবে না। কেউ যদি স্ট্রিম করতে চান, তাইলে এই ওয়েবক্যাম দিয়ে যদি আপনি স্ট্রিম করেন, পাবলিক আপনার স্ট্রিম দেখবে না, অত্যন্ত জঘন্য। কর্পোরেট ল্যাপটপগুলো আমরা একটু দেখতে পেয়েছি বেটার। এখন আমি স্টুডিও লাইটের মধ্যে বসে আছি, এখানে লাইট খুবই সুন্দর, খুবই চমৎকার, কিন্তু সবচেয়ে ব্রাইটেস্ট যে হাইলাইটস জায়গাগুলো আছে, সেই জায়গাগুলো আপনার খুবই ক্লাউডি মনে হইতেছে। আর স্পিকার কেমন, এটা হয়তো আপনারা রিয়েল টাইমে শুনতে পাচ্ছেন। স্পিকার এখন যেমন শুনতে পাচ্ছেন, এমনই হওয়ার কথা। তবে ল্যাপটপে ওয়েবক্যাম কাজ চলার জন্যই দেওয়া হয়, কাজ চলে যায় খুব কষ্টে, এই আর কি। এবার একটু সাউন্ড টেস্ট করা যাক। সাউন্ড টেস্ট করার জন্য আমরা ইউটিউব থেকে ক্র্যাপ ড্যান্সটা শুনতে পারি। আচ্ছা, উপরের দিক থেকে সাউন্ড আসে, দ্যাট মিনস এইখান থেকে কিছুটা সাউন্ড মনে হয় আসতেছে, না নিচ থেকে যেটা আসতেছে এইটি আমার মনে হচ্ছে ওইখানে। হ্যাঁ, ঠিক আছে। এইগুলা স্পিকার কাট আউট। আর এইখান থেকে উপরে এটা থেকে খুব একটা সাউন্ড পাই না, এটা মনে হয় আপনার ভেন্টি। সাউন্ড মোটামুটি লাউড আছে, জোরে কথা বলা লাগতেছে। তবে স্পিকার আপনি এভাবে তুলে রাখলে যেমন শোনায়, তা থেকে টেবিল টপে থাকলে বেটার শোনায়, কারণ এখানে একটা রিফ্লেকশন হয় এবং সাউন্ডটা একটু স্প্রেড হয়। সাউন্ড মোটামুটি লাউড আছে, বেজও মোটামুটি টের পাওয়া যাচ্ছে। তবে আসলে সমস্যা হচ্ছে, কিছুদিন যাবৎ ভালো ভালো দামি দামি ল্যাপটপের সাউন্ড শুনতে শুনতে কান স্পয়েল হয়ে গেছে, এটা হচ্ছে সমস্যা। এছাড়া আই গেস 1 লাখ টাকায় দিস সাউন্ড ইজ ওকে, নট ব্যাড। চলেন এবার আমরা ল্যাপটপটাকে টিয়ার ডাউন করে ফেলি এবং দেখে ফেলি এর ভেতরে মেমোরির কী অবস্থা, স্টোরেজের কী অবস্থা, ব্যাটারির কী অবস্থা। এইটার মধ্যে মেমোরি হিসেবে আসে একটা 8 জিবির মেমোরি, যেটা দুঃখজনক। এই জন্য আমরা এটার সাথে আর একটা এক্সট্রা 8 জিবির মেমোরি অ্যাড করবো, সো দ্যাট এটার ম্যাক্সিমাম পারফরমেন্সটা আমরা দেখতে পারি। 8 জিবি একটা মেমোরির দাম 4800 মেগাহার্জের 3500 টাকার আশেপাশে। বিশেষ করে যারা ক্যাশব্যাক পাবেন, তারা চাইলে এখনই একটা 8 জিবি মেমোরি লাগাই নিতে পারেন, কারণ ডুয়াল চ্যানেল মেমোরির ক্ষেত্রে আপনার রাইজেনের পারফরমেন্সের আপলিফটটা আমরা কম বেশি সবাই দেখি। যাই হোক, এই পলিথিনের নিচে আমরা আর একটা মেমোরি লাগাবো। এইটার মধ্যে NVMe স্লট এই পাশে একটা, আর এইখানে একটা SSD আছে, এইখানে একটা নাই। এইটা একটা Zen 4 SSD। এরপর আমরা একটু ব্যাটারির দিকে তাকাই। প্রথমে যেটা দেখতেছি
ব্যাটারি কম্পার্টমেন্টে বেশ বড়সড় একটা ফাঁকা জায়গা। গেমিং ল্যাপটপে ব্যাটারি ব্যাকআপ কম থাকবে এটা আমরা জানি, কিন্তু তাই বললে ফাঁকা জায়গা কেন থাকবে ভাই? এইখানে আরো দুইটা সেল না হোক, অ্যাটলিস্ট একটা সেল তো আরামসেই বসতে পারতো। যাই হোক, 48 ওয়াট আওয়ার নর্মাল যে কর্পোরেট ল্যাপটপগুলো আছে সেইখানেই প্যারা খেয়ে যায়, সেখানে গেমিং ল্যাপটপে এই 48 আওয়ার খুব বেশিক্ষণ সময় এটা টিকবে না। সো অন ব্যাটারি খুব বেশি গেমিং করবেন এই আশা ফেলে রাখতে পারেন। এবারে আমরা কুলিং সলিউশনের দিকে যদি তাকাই, দুইটা ফ্যান আছে, এক পাশে সিপিইউ, এক পাশে জিপিইউ কে ঠান্ডা করার জন্য। হিট পাইপ যদি আমরা দেখি, আমি 3টা হিট পাইপ দেখতে পাচ্ছি। ওকে, অ্যানেস্থেশিয়া ছাড়া এখন একে পাওয়ার অন করা যাক। তারপর আমরা একটু এটার কুলিং মেকানিজমটা দেখবো যে এয়ার ফ্লোটা কোন দিক দিয়ে হয়। এখন ঝামেলা হইতেছে এই অবস্থাতেও উইন্ডোজ এর আপডেটে নিয়ে গেছে, এইখানে একটা ভেন্ট দিয়ে সব ধোয়া যাইতেছে। এবার ল্যাপটপটা ক্লোজড অবস্থায় আমরা আবার ভেন্টিলেশন চেক করবো কি অবস্থায় এয়ার ফ্লো। এই মাঝখানে ছোট ছোটগুলো কি ইনটেকের কিছু করে কিনা, না এগুলো এক ফোঁটাও টানতেছে না, তাহলে এগুলো এক্সস্টের মতনই কাজ করবে। মেনলি এই ছিদ্র দুটি দিয়েই যেটুকু ধোয়া টানতেছে। আরেকটা কাট আউট ছিল যেটা হচ্ছে সামনের দিকে, সেইটা দিয়ে কোনো ধোয়া বের হয় কিনা এটা দেখার ইচ্ছা ছিল। তার মানে এইটাও একটা এক্সস্টের মতো কাজ করতেছে। যথেষ্ট ভেন্টস এবং কাটআউটস দেয়া আছে, কেমন কুলিং পারফরমেন্স করে এটা দেখা যাবে পারফরমেন্স টেস্ট সেকশনে। চলেন পারফরমেন্স টেস্ট শুরু করার আগে আমরা এই ডিসপ্লেটা সম্পর্কে একটু কথা বলি, দেখি এটার মধ্যে কেমন ডিসপ্লে দেওয়া রয়েছে এবং কেমন পারপাস এই ডিসপ্লেটা সার্ভ করতে পারে। আমাদের এই ইউনিটটা রয়েছে 144 হার্জের একটা 1080p ফুল এইচডি 15 ইঞ্চের ডিসপ্লে, যেটায় ব্যবহার করা হয়েছে আইপিএস প্যানেল। আমাদের লাক্স মিটার টেস্টে আমরা সর্বোচ্চ এইটার ব্রাইটনেস পেয়েছি 242 নিটস, যদিও অ্যাসুস ক্লেম করেছিল 300 নিটস, বাট আমরা 242 এর বেশি পাই নাই একবারও, কয়েকবার টেস্ট করার পরেও। ডিসপ্লেটা আউট অফ দ্য বক্স কালার চোখের দেখায় ভালোই লাগছিল, কন্টেন্ট ওয়াচিং গেম এনজয়েবল ছিল। ডিসপ্লেতে মিনিমাল গোস্টিং এবং গ্লো থাকলেও এইগুলো খুব একটা প্রবলেম মনে হয় নাই। আমাদের স্পাইডার টেস্টে ডিসপ্লের কালার গামুট আমরা পেয়েছি 68% এসআরজিবি, 52% অ্যাডোবি আরজিবি, 52% ডিসিআই P3 এবং 50% এনটিএসসি। ডেল্টা ই পাওয়া গিয়েছে অ্যাভারেজ 1.79, অর্থাৎ ডিসপ্লেটা ল্যাপটপ হিসেবে ঠিকই আছে। এই প্রাইস রেঞ্জে আমরা এই টাইপেরই ডিসপ্লে দেখতে পাই। ওলেড ডিসপ্লেগুলো এর থেকে অনেক বেশি ভাইব্রেন্ট দেখা যায়, তবে মোটামুটি ল্যাপটপের ডিসপ্লে আগের থেকে কিছুটা বেটার হয়েছে এটা বলতেই হবে। এটা কালার মোটামুটি খারাপ লাগতেছে না, বাট ডেফিনেটলি ল্যাপটপের ডিসপ্লে ইমপ্রুভ করার আর অনেক জায়গা রয়েছে। এইবার আমরা শুরু করতে পারি আমাদের কাঙ্ক্ষিত পারফরমেন্স টেস্ট, যেটার জন্য আপনি এতক্ষণ বসেছিলেন। সিপিইউটাকে টর্চার করার জন্য আমরা বেছে নিয়েছি সিনেবেঞ্চ R23। প্রথমে সিঙ্গেল করে 10 মিনিট স্ট্রেস টেস্ট, যাতে আমরা রেজাল্ট পেয়েছি 1417 পয়েন্টস, এবং মাল্টি করে একইভাবে আমরা 10 মিনিট স্ট্রেস টেস্ট দেওয়ার পর রেজাল্ট পেয়েছি 8302 পয়েন্টস। এগুলো সিপিইউ। এরপরে জিপিইউ বেঞ্চমার্ক টুল হিসেবে আমরা ব্যবহার করেছি ফারমার্ক, যার ডিউরেশন ছিল 60,000 মিলিসেকেন্ড। বেঞ্চমার্ক শেষে ফারমার্ক আমাদের জিপিইউকে দিয়েছে 2500 পয়েন্টস। বেঞ্চমার্ক চলাকালীন ম্যাক্স কোর ক্লক পাওয়া গিয়েছে 1770 মেগাহার্জ, সর্বোচ্চ পাওয়ার কনজাম্পশন ছিল 68 ওয়াট, টেম্পারেচার সর্বোচ্চ দেখা গিয়েছে 78 ডিগ্রি সেলসিয়াস। টর্চার টেস্ট শেষ, এবার দেখার পালা যে রিয়েল লাইফ গেমিং টেমিং এ কেমন পারফরমেন্স পাওয়া যায়। সবগুলো টেস্টই হচ্ছে 1080p মিডিয়াম সেটিংসে। F1 2022-এ গেম প্লে খুবই স্মুথ, ল্যাগ বা ফ্রেম ড্রপ একদমই চোখে পড়ে নাই। অ্যাভারেজে 93 FPS এর পাশাপাশি 1% লো আমরা পেয়েছি 51, ম্যাক্সিমাম 143 উঠেছিল। অ্যালান ওয়েক 2 একটা জিপিইউ ব্রেকার গেম, মিডিয়াম সেটিংসে খেলেও আমরা 30 FPS পাই নাই, অ্যাভারেজে পেয়েছি 24। সিনেম্যাটিক এক্সপেরিয়েন্সের গেম প্লেতে ম্যাক্সিমাম FPS 30 ছুতে পারে নাই। অ্যালান ওয়েক তো এটা তো হবেই। এফএসআর বা ডিএলএসএস এর সাথে এই গেমে ফ্রেম জেনারেশনও ব্যবহার করা লাগতে পারে 60 FPS দেওয়ার জন্য, তবে সেক্ষেত্রে ভিজুয়াল বা গ্রাফিক্স কোয়ালিটি চিন্তা বাদ দেওয়া লাগতে পারে। ফোরজা হরাইজন অত্যন্ত মেমোরি সেন্সিটিভ একটা গেম, প্রচুর র্যাম ও বেশ ভালো পরিমাণে ভিরাম কনজিউম করে এইটা। স্বাভাবিকভাবেই এতে এখানে আমরা 4GB জিপিইউতে খুব বেশি ভালো এক্সপিরিয়েন্স পাই নাই। এই টাইটেলে অ্যাভারেজ FPS পাওয়া গিয়েছে 71 ও 1% লো 30। ভিডিও মেমোরি ক্যাপাসিটি ও স্পেক্স আর একটু বেটার হলে হয়তো আরো বেশি FPS পাওয়া যেত, তবে মিডিয়ামের জায়গায় হাইতে খেলে ফ্রেম রেট 50-র ঘরে নেমে আসার সম্ভাবনা রয়েছে। সাইবারপাঙ্ক এখন অনেকটাই অপটিমাইজড, তবে লো এন্ড জিপিইউগুলোর জন্য এখন একটা চ্যালেঞ্জ। 4GB ল্যাপটপ জিপিইউটির ক্ষেত্রেও তাই লক্ষ্য করা গিয়েছে মিডিয়াম সেটিংসে মাঝারি মানে FPS, অ্যাভারেজ 43, 1% লো 32। এখানে ডিএলএসএস বা এফএসআর চালু করে নিলে অনেকটাই স্মুথ গেম প্লে পাওয়া পসিবল। GTA 5-এ আমরা ফাটাই দিছি একদম, অ্যাভারেজে 120 FPS, পাশাপাশি এভারগ্রিন এই গেমটা আমরা 1% লো পেয়েছি 63, হুইচ ইজ ভেরি স্মুথ। রেসিডেন্ট এভিল 4-এ আবার স্কোর খারাপ ছিল না, অ্যাভারেজে 60 ছাড়িয়ে প্রায় 73 FPS আমরা পেয়েছি। ফ্রেম ড্রপ ল্যাগ সেরকম একদমই নাই মিডিয়াম সেটিংসে, 1% লো স্কোর ছিল 56। এই গেমটা আলট্রা বা মিডিয়ামের আরেক ধাপ উপরে সেটিংসে আপস্কেলিং এর সাথে ট্রাই করা যেতে পারে। যেহেতু এটা একটা গেমিং ল্যাপটপ এবং এটার মধ্যে একটা 6 কোরের প্রসেসর রয়েছে, একটা ডেডিকেটেড জিপিইউ রয়েছে এবং সেটা একটা RTX অর্থাৎ আপনার ইনভেক এনকোডার রয়েছে, সেই সুবাদে আপনারা এটা দিয়ে টুকটাক এডিটিং থেকে শুরু করে প্রফেশনাল কাজবাজ করতে পারবেন। মোটামুটি খারাপ না বলা যায়, স্পেশালি যে আলট্রাবুক বা নোটবুক টাইপের যেসব কর্পোরেট টাইপের ল্যাপটপ
আমরা দেখি সেগুলোর থেকে এটা পারফরমেন্স ডেফিনেটলি আপনি বেটার পাবেন, সেমনটাই পাওয়ার কথা। সিপিইউর টেম্পারেচার এটার মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে আমরা যখন এটাকে স্ট্রেস টেস্ট করতেছিলাম তখন এটা 90 ডিগ্রি একবার ক্রস করে, 93.2 ডিগ্রি আপনার ম্যাক্সিমাম হয়। এরপর এটা থ্রটল করে ক্লক স্পিড কমে 3133 মেগাহার্টজে চলে আসে এবং আসার পরে তারপর থেকে আপনার এই 60-র ঘরেই আপনার অ্যাভারেজটা মেনটেন করতেছিল। অ্যাভারেজ টেম্পারেচার আমরা স্ট্রেস টেস্ট শেষে পাইছি 65 ডিগ্রি সেলসিয়াস, যেটা খারাপ না। এবং এটা থ্রটল ফাইট করার জন্য কিছু মেকানিজমস আছে যেটার আপনার পেনাল্টি দিতে হবে লো পাওয়ার ড্র এবং সেই সাথে লোয়ার ক্লক স্পিডে গিয়ে। যাই হোক, এই হচ্ছে ল্যাপটপের মোটামুটি যা বলার ছিল তাই। এখন এই প্রাইস রেঞ্জে আমাদের হাতে আরো বেটার স্পেকের ল্যাপটপ রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের, বাট দের আর সাম পিপল আই নো যারা অ্যাসুসের বড় সড়ো ফ্যান পাংখা আর কি, তারা হয়তো এই ল্যাপটপটা নিতে পারেন। তবে নিলে আপনার ফ্রাস্ট্রাইটেড ডিলগুলো দেখতে পারেন, বিকজ সবচেয়ে কম প্রাইসে এটা পাওয়া যাচ্ছে অফিসিয়াল ল্যাপটপগুলোর মধ্যে। অফিসিয়াল চ্যানেলে অবশ্যই আসা, অবশ্যই আনঅফিসিয়াল এর থেকে কম দামে আপনি কিনতে পারবেন। তবে আনঅফিসিয়াল বা অফিসিয়াল যেটাই হোক আপনার চয়েস, আপনি সেটাই নিতে পারেন, এটা আপনাদের সিদ্ধান্তই সর্বশেষ। অবশ্যই এটার বেটার স্পেক কম্পিউটার বাজারে অ্যাভেলেবেল আছে সিমিলার প্রাইসে, বাট ইফ ইউ ওয়ান্ট টু গেট দিস ইউনিট অ্যাসুস টাফ A15 তাইলে প্রবাবলি দিস ইজ দ্য বেস্ট ডিল। দেখা হবে পরের কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।